গল্প শবসাধকের কাল্ট ইমন জুবায়ের। জ্যোৎস্নার আবছা আলোয় দেখলাম মর্গের দরজা খুলে একটা লোক নাকি সব বেরিয়ে এলো। আশ্চর্য, কে লোকটা? এত রাতে কী করছিল মর্গে? এখন প্রায় শেষ রাত। জানলার পাশে এসে দাঁড়িয়ে সিগারেট টানছিলাম। অনেক দূরে কুকুর ডাকছিল। হঠাৎ মর্গের দিকে চোখ যেতেই চমকে উঠলাম। ভালো করে লোকটাকে দেখাও গেল না। চোখের পলকে অদৃশ্য হয়ে গেল কলা ঝোপের আড়ালে। চোখের ভুল? লাশকাটা ঘরটা অবশ্য বেশ দূরে। 4তলা সরকারি কোয়ার্টারের জানালার পাশ থেকে দেখছি। রাত জাগার ফলে হয়তো আমি চোখে কিছুটা ঝাপসা দেখছি। বছরখানেক ধরে ইনসোমনিয়ায় ভুগছি। রাতে ভালো ঘুমও হয় না। বই পড়ে, মুভি দেখে, ঘরে পায়চারি করে কিংবা জানালার কাছে দাঁড়িয়ে থেকে সিগারেট টেনে রাত কাটে। আবছা অন্ধকারে টেবিলের কাছে এলাম। এলজিটা তুলে দেখলাম 2:35। ইশতিয়াক বিছানার ওপর হাত পা ছড়িয়ে ভোঁস ভোঁস করে ঘুমাচ্ছে। ঘরে বেনসেনের গন্ধ ভাসছিল। শালা চেইন স্মোকার। আজই ঢাকা থেকে এসেছে, কালই চলে যাবে। ইশতিয়াক আমার ছেলেবেলার বন্ধু, চারুকলা থেকে পাশ করেছে। খুবই আমুদে আর অস্থির। চাকরি বাকরিতে মন বসে না, এখানে ওখানে ঘুরে বেড়ায়। মুভি পাগল। আমার জন্য 6-7টা ডিভিডি এনেছে। আজ রাত জেগে ল্যাপটপে একটা মুভি দেখছিলাম, নেক্রোম্যান্টি। পুরনো দিনের জার্মান হরর ছবি। শবসংভোগ বা নেক্রোফিলিয়ার ব্যাপারটার জন্য ছবিটা বিতর্কিত, যদিও কাল্ট ফিল্মের মর্যাদা পেয়েছে নেক্রোম্যান্টি। আমি নির্জনতা প্রিয় মুখচোরা মানুষ। ডাক্তারি করি জেলা সদরে সরকারি হাসপাতালে। নির্জন এই শহরটাও আমার বেশ ভালো লাগে। এবড়ো খেবড়ো হলেও ছিমছাম নির্জন পথঘাট, ঘুমন্ত দোকানপাট, ঘরবাড়ি, লাল রঙের নিঝুম রেল স্টেশন, শীতল সর্পিল রেল লাইন, হলুদ হলুদ সরকারি কোয়ার্টার্স, প্রাচীন মন্দির, অপ্রদূষিত বাতাস। মর্গটা আমার কোয়ার্টারের পিছনেই। হাসপাতালে আসতে যেতে চোখে পড়ে। একতলা হলুদ দালান, সামনে বড় সিমেন্ট বাঁধানো একটি চাতাল, চারপাশে ঘন গাছপালা, পচা পাতা ভরা পুকুর, শ্যাওলা ধরা দেয়াল, নারিকেল গাছ, তারপর রেল লাইন। নিরিবিলি এই মফস্বল শহরে দিনগুলি বেশ কেটে যাচ্ছে। রোজ দুবেলা হাসপাতালে যাই, রোগী দেখি। ধৈর্যশীল চিকিৎসক হিসাবে সামান্য নামও ছড়িয়েছে। স্থানীয় লোকজন শ্রদ্ধা ভক্তি করে। মাঝে মধ্যে ইশতিয়াকের মতন 2-1জন বন্ধুও আসে বেড়াতে। 2-1 দিন থেকে চলে যায়। আমার একজন পিয়ন আছে, নাম মুখতার। মধ্যবয়সী লোক, মিশমিশে কালো থলথলে শরীর। মুখতারকে শার্ট প্যান্টে একেবারেই মানায় না। মাথাটা মুড়িয়ে রাখে। মাথার তালুও কালো, সেই কালো তালুর মাথায় খোঁচা খোঁচা চুল। কানে ছোট্ট একটা পিতলের রিং। মুখতার সন্ন্যাস নিয়েছে কিনা বোঝা গেল না। কথা কম বলে, তবে কথাবার্তায় অনেকবারেই অসংলগ্নতা টের পেয়েছি। তবে মুখতারের রান্নার হাত ভালো, আর বেশ বিশ্বস্ত। রাতে অবশ্য চোখ লাল থাকে তার, নেশাটেশা করে মনে হল। বাজার সদাই মুখতারি করে, মাছ মাংস খায় না দেখি। মুখতার মনে হয় গৃহী সন্ন্যাসী। সকালবেলা ইশতিয়াককে বিদায় দিতে রেল স্টেশনে এসেছি। ইশতিয়াক বেশ রোম্যান্টিক জীবন কাটাচ্ছে। ট্রেন পেলে বাসে চড়বে না। ওকে ট্রেনে তুলে দিয়ে রেল স্টেশন বাইরে চলে এসেছি। ঝিরঝির বৃষ্টি পড়ছিল। দেখলাম একটা কৃষ্ণচূড়া গাছের নিচে জিন্নাত আলী দাঁড়িয়েছিল। আমাকে দেখেই সালাম দিল। লোকটার বয়স 60-এর কাছাকাছি। রেলওয়ের 4র্থ শ্রেণীর কর্মচারী সে। থাকে পিছনের রেলওয়ে কলোনিতে। জিন্নাত আলী বিপত্নিক, একটি মেয়ে বাবার সংসারে থাকে। মধ্যবয়সী মেয়ের নাম মুমতাজ। মুমতাজ রক্তশূন্যতায় ভুগছিল। মাস কয়েক আগে অবস্থা কাহিল হলে ওরই ট্রিটমেন্ট করতে গিয়েছিলাম। আমি সাধারণত স্থানীয় গরিব লোকদের কাছ থেকে ফিটি নেই না। জিন্নাত আলী সেটা মনে রেখেছে। মাঝে মধ্যে দেখা হলে সালাম দেয়। জিন্নাত আলী বলল, রিকশা নিবেন স্যার, ডাইকা দিমু? না না, আমি হেঁটেই যাব। বৃষ্টি স্যার? অসুবিধে নেই, বলে হাঁটতে থাকি। স্টেশন থেকে আমার কোয়ার্টারটা কাছেই। বড় রাস্তায় খানিক হেঁটে বাঁয়ে মোড় নিলে কালীবাড়ির গলি। সে গলি পেরিয়ে মর্গের পিছন দিয়ে মিনিট 10 পথ। কালীবাড়ির গলিটা বেশ সরু। গলিতে কিছুক্ষণ হাঁটার পর ঝিরঝির বৃষ্টিটা থেমে রোদ উঠল। গলির বাপাশে একটা কালো রঙের লোহার গেটের সামনে দেখলাম গফুর আসকারী সাহেব দাঁড়িয়ে আছেন। ভদ্রলোক আমার মোটামুটি পরিচিত, প্রাধ্যাপক। এখন অবশ্য রিটায়ার করেছেন। লোকটা বেশ অদ্ভুত।
বয়স ৬০-এর কাছাকাছি, মাথায় টাকটাক নেই, এক মাথা ধবধবে চুল, চোখে পুরু লেন্সের কালো ফ্রেমের চশমা, চশমার কাঁচ বেশ ধূসর, বৃদ্ধ বেশ লম্বা আর ফর্সা, স্বাস্থ্যও ভালো, তবে মুখ কেমন ফ্যাকাশে, অ্যানিমিক মনে হয়। ভদ্রলোক আমাকে দেখে কেন যেন গেটের ভিতরে ঢুকে যেতে চাইলেন। তার আগেই আমি সালাম দিয়ে বললাম, কেমন আছেন? গফুর আসকারি মুহূর্তেই ভোল পাল্টে উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, আরে ইয়াংম্যান যে, খবর কি? ভালো, বললাম, বলে হাসলাম। গফুর আসকারি গেটটা খুলে বললেন, এসো এসো, বাসায় এসো, এক কাপ চা খেয়ে যাও। গেটের ওডারে ছোট্ট শ্রীহীন বাগান, বাগান মানে পেঁপে, সুপারি আর এঁটে কলার অযত্ন লালিত ঝোঁপ। গফুর আসকারি বিপত্নিক এবং নিঃসন্তান। দেখাশোনার জন্য আব্দুর রহমান নামে একটা লোক আছে। মাস ৬ আগে তারই অসুস্থ হয়েছিল, আমি তখন ট্রিটমেন্ট করেছিলাম। তখনই গফুর আসকারির সঙ্গে পরিচয়। কলা ঝোপের মিছখান দিয়ে সরু পথ, তারপর একতলা লাল তালির ছাদের বাংলোবাড়ি, ছোট্ট লাল মেঝের বারান্দা, বসার ঘরে সোফা কিংবা আসবাবপত্রের বদলে শ্রীহীন ৩টে চেয়ার আর ৪-৫টা আলমারি, আলমারি ভর্তি বাংলা ইংরেজি বই। গফুর আসকারি প্রাধ্যাপনা করেছেন দর্শনশাস্ত্রে, বইয়ের এরকম কালেকশন থাকাই স্বাভাবিক। গফুর আসকারি বললেন, তুমি ওই চেয়ারে বসো। আমি একটা চেয়ারে বসতে যাব, গফুর আসকারি বললেন, না না, ডান পাশেরটায় বসো। হ্যাঁ ঠিক আছে, বসো, আমি চা করে আনি। হাসি চেপে বৃদ্ধের দেখিয়ে দেওয়া চেয়ারে বসতে বসতে জিজ্ঞেস করলাম, চা আপনি বানাবেন? কেন, আব্দুর রহমান কি বাসায় নাই? বৃদ্ধ বললেন, আর বলো না ডাক্তার, দেশে যাব বলে দুদিনের ছুটি নিয়ে ছেলেটা সেই যে গেল, প্রায় ২ সপ্তাহ হল, এখনও ফিরে এলো না। দেখ দেখি কাণ্ড। বৃদ্ধের ফর্সা মুখে অবশ্য বিরক্তির কোনো চিহ্ন দেখতে পেলাম না। ফিরে এলো না? আশ্চর্য, কেন? কিভাবে বলি বলো? যাক, সে ছেলে চুলায় যাক, তুমি বসো, চলে যেও না, আমি এক্ষুনি চা তৈরি করে নিয়ে আসি। বৃদ্ধ ভিতরে চলে গেলেন। বসার ঘরে ঢুকেই কেমন পচা গন্ধ পাচ্ছিলাম। ইঁদুর বিড়াল মরে পচে গেলে যেরকম গন্ধ ছড়ায়, ঠিক সেরকম। গন্ধের উৎস বোঝা গেল না। বাগানে কিছু মরে পড়ে থাকতে পারে, বুড়োর খেয়াল নেই, ছন্নছাড়া লোকের ছন্নছাড়া সংসার। বইয়ের আলমারিতে একটা বইয়ের ওপর চোখ আটকে গেল, গেব্রিয়েলি উইটকপের দ্য নেক্রোফিলিয়াক। হেকেই পরে কোইন্সিডেন্স। গতরাত্রি নেক্রোম্যান্টি ছবিটা দেখছিলাম। শবদেহের প্রতি এক ধরনের যৌন আকর্ষণকে বায়োমেডিক্যাল পরিভাষায় নেক্রোফিলিয়া বলা হয়। এই যৌন আকর্ষণকে আমেরিকান সাইক্রিয়াট্রিক অ্যাসোসিয়েশনের ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল প্যারাফিলিয়ার বর্গের অন্তর্ভুক্ত করেছে। প্যারাফিলিয়া শব্দটি গ্রিক, এর অর্থ প্রেম, তবে বায়োমেডিক্যাল পরিভাষায় শব্দটির মানে স্বাভাবিক উপায়ের বদলে অস্বাভাবিক বিষয় বা পরিস্থিতিতে যৌনবোধ জাগ্রত হওয়া। এতে ব্যক্তির আচরণ অস্বাভাবিক হয়ে উঠতে পারে। মনে পড়ল, কাল রাতে অনেক রাতে দেখলাম মর্গের দরজা খুলে একটা লোক বেরিয়ে এলো। শবদেহের প্রতি এক ধরনের যৌন আকর্ষণকে বায়োমেডিক্যাল পরিভাষায় নেক্রোফিলিয়া বলা হয়। কেউ লাশকাটা ঘরে ওই কাজটা করে না তো? অবশ্য এমনটা ভাবার কোনো কারণ নেই। গফুর আসকারি ১ কাপ চা নিয়ে ফিরলেন। কাপ নিতে বললাম, আপনার চা কই? লাজুক কণ্ঠে বৃদ্ধ বললেন, চা আমি রান্নাঘরে বসেই খেয়ে এসেছি। বলেই ধপ করে কাঠের চেয়ারের ওপর বসলেন। আরেকটু হলেই উল্টে পড়তেন। আগেই লক্ষ্য করেছি গফুর আসকারি বেশ মজার মানুষ। লেবু চা, চুমুক দিয়ে বোঝা গেল চিনির বদলে গুড় দিয়েছেন। আরও বোঝা গেল দর্শনের এই প্রাধ্যাপকটি বেশ উদ্ভুট আর উৎকেন্দ্রিক। বৃদ্ধকে দেখে বাড়াবাড়ি আমার বেশ খানিকটা খাপছাড়া আর উদ্ভ্রান্ত মনে হয়েছে। চায়ে চুমুক দিয়ে বললাম, কাল রাত্রে অদ্ভুত এক দৃশ্য দেখলাম। কি বলতো শুনি? বৃদ্ধ ঝুঁকে পড়লেন। দেখলাম মর্গের দরজা খুলে একটা লোক বেরিয়ে এলো। তখন অনেক রাত, এই ধরো শেষ রাত। তো? গফুর আসকারি সাহেব স্থির চোখে আমার দিকে চেয়ে আছেন। চশমার কাঁচে কুয়াশা জমে আছে, বড় বড় দুটি কর্নিয়া দেখা যায়। তবে কাঁচ এত ঘোলা হওয়ায় তিনি দেখছেন কিভাবে তা ঠিক ভেবে পেলাম না। বললাম, না মানে নেক্রোফিলিয়া কেউ হতে পারে কি? এই নিয়ে তো আপনি বেশ পড়াশুনো করেছেন দেখলাম, বলে চায়ে চুমুক দিলাম। গফুর আসকারি যতই পাগলাটে লোক হোক, চায়ের স্বাদ দারুণ হয়েছে। যাওয়ার সময় রেসিপিটা জেনে নিতে হবে। বৃদ্ধ বললেন, হতে পারে, তেমনটা হওয়া অস্বাভাবিক কিছু নয়। এমন প্রবণতা অতি সাধারণ মানুষের ভিতরেও সুপ্ত থাকতে পারে। শোনো, একটা ঘটনা বলি। তখন আমি সোহাগপুর কলেজে পড়াই। সেই সময়টায় আমি তন্ত্র, শবসাধনা এসব নিয়ে খুব পড়াশোনা করছিলাম।
বয়স কম, জানে সাহস ছিল। রাত বিড়িতে শ্মশানে গোরস্থানে ঘুরে বেড়াতাম, ঘাপটি মেরে বসে থাকতাম। আমি আতকে উঠে বললাম, বলেন কি? হ্যাঁ, আমি একটা বিষয়ে আগ্রহ বোধ করলে তার শেষ দেখেই তবেই ছাড়ি বুঝলে। বুঝলাম, তা আপনি শ্মশানে কবরস্থানে মাঝরাতে ঘাপটি মেরে বসে থাকতেন কেন? বলে ছোট্ট চুমুকে চাটুকু শেষ করে কাপটা সামনের বেতের টেবিলের ওপর রেখে দিলাম। বৃদ্ধ বললেন, হাতে নাতে সাধকদের ধরব বলে। ধরতে পেরেছেন কখনো? আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হওয়ার জোগাড়। একবার ধরেছি। তখন আমি সৈয়দনগর মহিলা কলেজে বদলি হয়েছি। শহরের উপকণ্ঠে নদীর ধারে কবরস্থান। এক মধ্যরাত্রে একটা বহেরা গাছের আড়ালে ঘাপটি মেরে বসে আছি। দেখি গুটিসুটি পায় কে যেন এসে কবরের মাটি খুঁড়তে লাগল। গিয়ে জাপটে ধরলাম। কে এসে? আব্দুর রহমান। আব্দুর রহমান? ঠিক আছে, ধরলেন, তারপর? আমার কৌতূহল চরমে উঠেছে। ধরার পর কতক্ষণ চলল ধস্তাধস্তি। আব্দুর রহমানের বয়স তখনই 18 কি 19। টেনে হিঁচড়ে ঘরে নিয়ে এলাম। কিছুতেই বলবে না কবরখানায় কেন গিয়েছিল। সে যা হোক, ওকে ধীরে ধীরে থেরাপি দিয়ে সুস্থ করে তুললাম। এখনও সুস্থ, তবে আবার কেন পালালো ঠিক বুঝতে পারছি না। পালিয়েছে মানে? প্রায়ই তো পালায়, পাজি নচ্ছাড় ছেলে একটা। বলতে বলতে গফুর আসকারি হাই তুললেন, বললেন, আমার এখন ঘুম পাচ্ছে ডাক্তার। তুমি না হয় চুপটি করে বসো, আমি ঘণ্টাখানেক ঘুমিয়ে নি। না না, আমি ঘুমান, আমি এখন যাই, পরে সময় করে একদিন আসব। আর একটা কথা, মানে আপনি কি বইটই ধার দেন? বই? না না, আমি ওই কাজটি কক্ষণও করি না। তুমি বরং অন্য কিছু ধার নাও। এই ফুলদানিটা ধার নেবে? ফুলদানি? না থাক, আমি বরং এখন যাই। বই যখন ধার দেন না, তখন গুড় দেওয়া লেবু চায়ের রেসিপিও বলবেন না। বাগান পেরিয়ে গলিতে বেরিয়ে মনে মনে হাসলাম। কিন্তু আমার হাসা উচিত নয়। আমি ডাক্তার। গফুর আসকারি এমনিতে ভালো মানুষ, তবে ওই একটু। মর্গের পিছন দিয়ে হাঁটতে হাঁটতে ভাবছি, আব্দুর রহমান পালিয়ে গেল কেন? সে গোরস্থানে কবর খুঁড়ত কেন? কথাটা বৃদ্ধ এড়িয়ে গেলেন কেন? বসার ঘরে পচা গন্ধ পাচ্ছিলাম কেন? গফুর আসকারির পাগলামি কোনো কারণে চরমে পৌঁছে যায়নি তো? রহস্য ঘনীভূত হয়ে উঠল। রহস্য যখন ঘনীভূত হয়ে উঠলই, তখন কাউকে না কাউকে তো সন্দেহ করতেই হয়। রুমে ফিরে দেখি মুখতার বাজার করে ফিরে এসেছে। আজ গরুর গোশত এনেছে 2 কেজি। ইশতিয়াক থাকবে ভেবেছিল। আমাদের চা দিয়ে বাজারে গেল মুখতার। ইশতিয়াক চা খেতে খেতেই আদিত্যর ফোন পেল। ওরা আজ রাতে বান্দরবান যাচ্ছে। আদিত্য আরেক ছন্ন ছাড়া। ওর ফোন পেয়েই ব্যাগ গুছিয়ে নিল ইশতিয়াক। ভাঙতি টাকা ফেরত দিয়ে মুখতার বলল, আপনার বন্ধু স্যারে চইলা গেছেন স্যার? বললাম, হ্যাঁ। আপনি এখন চা খাইবেন স্যার? না, এখন চা খাব না। আমি গফুর আসকারি বাড়িতে চা খেয়েছি, সেটা আর মুখতারকে বললাম না। থাক তাইলে, বেহুদাই মাংস নষ্ট হইল। আপনার বন্ধু স্যারে চইলা গেলেন। ওহো, তুমি তো আবার মাছ মাংস খাও না? না স্যার, খাই না। তাহলে কিছু মাংস বাসায় নিয়ে যেও। তাইলে কাঁচা মাংসই দিয়েন। কথাটা শুনে আমার ভ্রু কুঁচকে গেল। কেন, কাঁচা মাংস কেন? রান্না করা গোশতই নিয়ে যাও, বউ বাচ্চাকে দিও। মুখতার উত্তর দিল না, মাথা নিচু করে রইল। আমি মজা করে বললাম, কি মুখতার, তুমি কি কাঁচা মাংস খাওটাও নাকি? খাই স্যার, মাঝে মধ্যে। মৃদু চমকে উঠলাম। বলো কি, তুমি কাঁচা মাংস খাও? কেন? আমার চোখ ছাড়া বড়া হয়ে যাওয়ার কথা। মুখতার ফিসফিস করে বলল, আমি পাগল মানুষ স্যার। পাগল? কে বলল? কেউ বলে না, আমি বলি স্যার। আমার বউ মরল, আমি পাগল হয়ে গেলাম। ওহো, তোমার বউ মারা গেছে? জি স্যার, আমার বউ মারা গেছে। তারপর থেকে আমি পাগল। খানিকটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি কিভাবে বুঝলে যে তুমি পাগল? তোমাকে তো আমার ঠিক পাগল মনে হয় না। বাজারের হিসেব ঠিক মতো দাও, তরকারিতে কোনোদিন ঝাল বেশি কিংবা লবণ কম হয়নি। তাহলে? মুখতার ন্যাড়া মাথা চুলকে বলল, আপনি আমারে মায়া করেন স্যার। এই জন্যেই আমি যে পাগল সেইটা আপনি বুঝবার পারেন না। এই কথা বলে সে চলে গেল। আমি বেশ কনফিউজড হয়ে গেলাম। দুপুরের পর একবার হাসপাতালে যেতে হলো। জিন্নাত আলী আউটডোরে বসে আছে দেখলাম। মাথায় ব্যান্ডেজ, পাশে একজন নার্স। কাছে গিয়ে বললাম, কি হয়েছে? জিন্নাত আলী কাঁদো কাঁদো গলায় বলল,
ইটা দিয়া মুক্তারে আমার মাথা ফাটায়া দিছে স্যার। কে মাথা ফাটিয়েছে বললে? নার্স বলল, মুক্তার স্যার, আপনার পিয়ন স্যার। ও, অবাক হলাম, তবে আর কিছু জিজ্ঞেস করলাম না। কোয়ার্টারে ফিরতে ফিরতে রাত 10টা বাজল। সিঁড়ি ভেঙে ওপরে উঠতে উঠতে মনে হল জিন্নাত আলীর মেয়ে মুমতাজ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় ভুক্ত। বাংলায় এই অসুখটাকে বলে অবর্ধক রক্তশূন্যতা। অস্থিমজ্জার কোষ যথেষ্ট পরিমাণে নতুন রক্তকোষ উৎপাদন করতে পারে না। আব্দুর রহমানের শরীরেও ওই একই লক্ষণ দেখেছি। রুমে ফিরে হাত মুখ ধুয়ে নিয়ে খেতে বসলাম। মুক্তার ভাত বেড়ে রেখেছে। আজও তার চোখ দুটি লাল দেখলাম। রাতে মুক্তারের চোখ দুটি লাল থাকে। নেশা টেশা করে মনে হল, কোনোদিন জিজ্ঞেস করিনি। অবশ্য এখন জিজ্ঞেস করলাম, তুমি আজ জিন্নাত আলীর মাথা ফাটিয়েছ শুনলাম। টেবিলের পাশে দাঁড়িয়েছিল মুক্তার। বলল, হ স্যার। মুক্তার ঝালঝাল করে গরুর গোশত রান্না করেছে। ভাত মাখতে মাখতে জিজ্ঞেস করলাম, কেন? লোকটা ভালা না স্যার। কেন ভালা না? জিন্নাত আলী তাবিজ কবজ করে, বানটোনা করে, লোকটা পিশাচ। আমি অবাক হয়ে তাকালাম, বললাম, তাবিজ কবজ করে মানে? জিন্নাত আলী গুনিন নাকি? হ্যাঁ গুনিন, তয় বদ গুনিন। বুঝলাম, গুনিন, তাই বলে লোকটা পিশাচ হতে যাবে কেন? গ্রামেগঞ্জে অনেক ওঝা গুনিন আছে। আছে। তারা কি সকলে বদ? না। তাহলে তার মাথা ফাটালে কেন? জিন্নাত আলী কেস করবে না? কেস করব? হালার পুতের সেই সাহস আছেনি? পাবলিকরে সব বইলা দিমুনা। কি বলে দেবে? আমার ছোট প্লেট থেকে লেবু তুলে রস বার করছিলাম। আমার হাত থেমে গেল। মুক্তার চুপ করে থাকে। কিছুক্ষণ পর ফিসফিস করে বলে, জিন্নাত আলী আমার শ্বশুর লাগে স্যার। কি? জিন্নাত আলী তোমার শ্বশুর? আমার গলায় ভাত আটকে যাচ্ছিল। তার মাইয়া মুমতাজে আমার বউ। বউ? সে কি, তুমি না আজ বললে তোমার বউ মারা গেছে? মুক্তারের মুখটি বেদনাতুর হয়ে উঠল। করুণ কণ্ঠে বলল, বউয়ে একসঙ্গে না থাকলে তো মারা যাওনের কেস স্যার। বেশ কনফিউজড হয়ে গেলাম। এই লোকটা আমাকে বারবার কনফিউজড করে দিচ্ছে। বললাম, তা তোমার বউ একসঙ্গে থাকে না কেন? জিন্নাতাহি আমার বউরে লইয়া যায়। নিয়ে যায় কেন? এই কথা বলা যাবে না। মুখটার আর মুখ খুলল না, তবে বেশ কিছু ক্লু পেলাম। আমার মস্তিষ্ক সেই সব জোড়া লাগিয়ে ফেলল। জিন্নাত আলী গুপ্ত কোনো তন্ত্রমন্ত্রের সাধনা করে, মুমতাজে তাতে ভূমিকা আছে, আর সেটা মুক্তার জানে, কিন্তু পছন্দ না। ব্যাপারটা নিয়ে কালই একবার গফুর আসকারী সাহেবের সঙ্গে আলোচনা করতে হবে। ভদ্রলোক তন্ত্র সাধনা নিয়ে অনেক কিছু জানেন। তবে আজ গফুর আসকারী সাহেবের বাসায় পচা গন্ধ পাচ্ছিলাম। আব্দুর রহমানও পালিয়ে চলে গেছে বললেন। তারে পালিয়ে যাওয়ার কারণ কি? রহস্য ঘনীভূত হয়ে উঠছে ঠিকই, কিন্তু সন্দেহ কাকে করব ঠিক বুঝতে পারছি না। মুক্তার চলে গেল। আমি সিগারেট ধরালাম, তারপর আলো নিভিয়ে শুয়ে পড়লাম। আজও ঘুম আসবে কিনা জানি না। ইনসমনিয়ার রোগীদের ওষুধ দিই ঠিকই, তবে আমি নিজে ইনসমনিয়ার ওষুধ খাই না। ঘুমের জন্য বরং মেডিটেশন করি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের এক গবেষণায় জানা গেছে, অনিদ্রা দূর করতে মেডিটেশন একটি কার্যকরী পদক্ষেপ। তাছাড়া আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন ফর ইনসমনিয়া অনিদ্রা দূর করার ক্ষেত্রে যে মেথড সাজেস্ট করে, তার মূলই হচ্ছে মেডিটেশন। সিগারেট অ্যাশট্রেতে গুজে চিত হয়ে শুয়ে পড়লাম। তারপর পায়ের পাতায় কনসেন্ট্রেট করলাম। ধীরে ধীরে মনোযোগ উঠিয়ে নিয়ে আসব বুড়ো আঙুলের ডগায়, তারপর পায়ের আঙুলের গোড়ায়। টের পেলাম জানালায় ঝিরঝির বৃষ্টি নামছে, ভেজা হাওয়া ঢুকছিল ঘরে। আজ ঘুম আসবে কি? নিচে কুকুর ডাকছে। শরীরে গভীর অবসাদ টের পাচ্ছে। দূরে ঝমঝম ঝমঝম ট্রেনের শব্দ মিলিয়ে যাচ্ছে। ঘুমিয়ে পড়েছিলাম কিনা মনে নেই। সচেতন হওয়ার পর মনে হল আবঝা আলোয় গফুর আসকারীর বাগান দেখলাম মনে হল। বাগানে সাদা কাপড় পরা কয়েকজন লম্বা লম্বা লোক। স্বপ্ন দেখছিলাম? বাগানে পচা গন্ধও পেলাম। স্বপ্নে কি পচা গন্ধ পাওয়া সম্ভব? ঘরে অন্ধকার, আর সেই বৃষ্টির ঝিরঝির শব্দটা নেই। এখন কটা বাজে ঠিক বুঝতে পারলাম না। এলজিটা বালিশের পাশে, ওটা তুলে দেখলাম 3:11। ঘণ্টা কয়েক ঘুমিয়েছি তাহলে। অন্ধকারেই একটা সিগারেট ধরালাম। আজ রাতে আর ঘুম আসবে না। উঠে বসলাম। জানালায় জ্যোৎস্নার ফুটফুটে আলো, তার মানে আকাশে মেঘটেগ নেই। এমন সব জ্যোৎস্না রাতে দূরের নির্জন ঘুমন্ত চরাচর দেখতে দেখতে আমি মুগ্ধ হয়ে যাই। জানালার পাশে এসে দাঁড়ালাম।
নিচে তাকিয়ে দেখি মর্গের সামনের চাতালে কারা যেন। আমার শরীর কাঁটা দিয়ে উঠল। ভালো করে খেয়াল করে দেখলাম জিন্নাত আলী, তার মেয়ে মুমতাজ আর গফুর আসকারি হাতে হাত রেখে দাঁড়িয়ে আছে। মুহূর্তেই আমার মাথার ভিতরে কুয়াশা ছড়িয়ে যায়, শরীর অবশ ঠেকল, ঘাড়ের পিছন দিক ঠান্ডা হয়ে উঠতে থাকে। মর্গের দরজাটা খোলা, দুজন লোক ধরাধরি করে একটি শব মর্গ থেকে বের করে আনল। তারপর শবটা চাতালের ওপর শুইয়ে দিয়ে সিধে হয়ে দাঁড়াল। মুক্তার ও আব্দুর রহমানকে চিনতে পারলাম। আব্দুর রহমান তাহলে পালিয়ে যায়নি? গফুর আসকারি মিথ্যে বলেছেন কেন? তাহলে কি গফুর আসকারি গোপন কোনো কাল্টের সদস্য? কাল্টটি শবশোধনা করে? জিন্নাত আলী অদ্ভুত আসনে বসল শবের মাথার কাছে। সেই কি কাল্ট গুরু? গফুর আসকারি শবের ওপর ঝুঁকে পড়েছে। বৃদ্ধকে আজকাল অনেক রাতে মর্গের দরজা খুলে একটা লোক বেরিয়ে আসার কথা বললাম। তিনি কি জানেন আমি তাদের দেখছি? তারপরও মর্গে এসেছেন। তাদের এত আত্মবিশ্বাসের উৎস কি? ওই মর্গ কি ওই শবসাধক কাল্টের পবিত্র বেদি? হঠাৎ চমকে উঠে জ্যোৎস্নার আলোয় দেখি আরও অনেক মানুষ গাছপালা ভেদ করে ধীরে ধীরে জড়ো হচ্ছে মর্গের সামনের চাতালে। এদের অনেককেই আমি চিনি, আমি চিনতে পারলাম। এরা এই শহরেরই বাসিন্দা। এদের অনেকেরই ট্রিটমেন্টও করেছি। প্রত্যেকেই কম বেশি আনিমিয়ার রোগী। ঘরের বাতাসে পচা মাংসের গন্ধ পাচ্ছি। আমার হাত থেকে সিগারেট খসে পড়ল। টের পাচ্ছি আমার হার্টবিট ভীষণ বেড়ে যাচ্ছিল। দ্রুত ভাবছি, এই শহর থেকে আমার এখনই পালিয়ে যেতে কত সময় লাগবে। শবসাধকের কাল্ট।